ইস্টবেঙ্গল শিবিরে বড় ধাক্কা, ক্যাপ্টেন মহেশের পরিবর্তক খুঁজতে হবে কিন্তু এবার অস্কারকে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলার রয়েছে, ট্রান্সফার নিউজ, আইএসএল নিয়েও বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল এর ব্রডকাস্টিং পার্টনার কারা হবে সেই নিয়ে এতদিন সংশয় ছিল। তো আজকে কিন্তু এআইএফএফ এর তরফ থেকে যে বিট করা হয়েছিল, তারা যে বিট পেপারটা ওপেন করে দেখছে, সেখানে 7টা সংস্থা তারা কিন্তু আইএসএলকে সম্প্রচারণ করার জন্য শুধুমাত্র এই বছরটার জন্য ইন্টারেস্ট শো করেছে। এবার সেখানে নানান রকম ভাবে কিন্তু রয়েছে, যে কেউ যদি চায় যে টিভি, তারা টিভি নিতে পারে, কেউ যদি চায় যে টিভি মোবাইল দু জায়গাতেই দেখাবো সেরকম করতে পারে। তো একটু যদি তোমরা সহজভাবে ব্যাপারটা দেখো, তো 7টা পোর্টাল কিন্তু এই ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। তার মধ্যে এবিপি যে নেটওয়ার্ক, তারা কিন্তু ডিজিটাল এবং মোবাইল দুটোতেই, টিভি এবং মোবাইল দু জায়গাতেই তারা খেলা দেখাবে সেটা জানিয়েছে। এবং স্পোর্টস এছাড়া কিন্তু স্পোর্টস ওয়াক বা জিও স্টার বা টু সার্কেল এরকম অনেক কোম্পানি কিন্তু ইন্টারেস্ট শো করেছে। কিন্তু এই জায়গাতে ফ্যানকোট কিন্তু বাদবাকিদের তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে। ফ্যানকোট তারা টিভিতে সম্প্রচার করার জন্য রেডি, এছাড়া তারা মোবাইলে, তাদের তো অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে তারা খেলা দেখাবে। এছাড়া আইএসএলকে কিন্তু পুরো বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড প্রোডাকশানও কিন্তু তারা রাখছে, তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এই ব্যাপারটা নিয়েই এবার ফাইনাল সিদ্ধান্ত হয়তো 24 ঘন্টার মধ্যে এসে যাবে যে কোন জায়গাতে আমরা খেলা দেখব। তো এক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্তু ফ্যানকোট এবং জিও স্টার। তো এই দুটো জায়গার মধ্যে কোনো জায়গাতে আমরা দেখতে পেতে পারি। আর প্রথম দিকে শোনা যাচ্ছিল যে সোনি বা জি তারাও ইন্টারেস্ট শো করবে বা তারাও বিট করবে, না, তারা কোনো রকমভাবে আগ্রহী দেখায়নি এই ছোট টুর্নামেন্টের জন্য। পরবর্তী সময় তারা বড় টুর্নামেন্টের কথা ভাবতে পারে, সেখানে তারা ইন্টারেস্ট দেখাতে পারে, কিন্তু এই শর্ট টার্মের মধ্যে তারা কোনো রকম ইন্টারেস্ট শো করেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় আমরা দেখতে পাবো, তার অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই আমরা সেটা শেয়ার করে নেব। তো এরপর যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন নাওরে মহেশ সিং কিন্তু গুরুতর ইনজুরি পেয়েছে, তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তার হাঁটুতে ইনজুরি এবং জায়গাটা বেশ কিছুটা ফুলে রয়েছে, তো তার অনেকটাই সময় লাগবে ফিরে আসতে। সূত্র মারফত যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, অন্তত 1 থেকে 1.5 মাস পর্যন্ত তার সময় লাগবে মাঠে ফিরতে, যেখানে আইএসএল শুরু হতে আর মাত্র 12 দিন বাকি রয়েছে। ইস্টবেঙ্গল 16 তারিখ থেকে খেলতে নামবে, সেখানে গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্যাপ্টেন ছিটকে যাওয়া মানে এটা একটা বিরাট বড় ধাক্কা। এবং এই জায়গাতে ইস্টবেঙ্গলের কাছে সেই রকম কোনো প্লেয়ার নেই যে নাওরে মহেশ সিংয়ের জায়গায় খেলতে পারবে। তোমরা যদি পুরো দলটা দেখো, কোনো ডোমেস্টিক প্লেয়ার কিন্তু সেরকম নেই, কিন্তু ইস্টবেঙ্গলের কাছেই কিন্তু সমস্যার সমাধান রয়েছে। ইস্টবেঙ্গলের কাছেই কিন্তু সেই পজিশনে খেলার উপযুক্ত প্লেয়ার রয়েছে। তো সেটা কারা, যদি প্রথমে কথা বলি, সেটার মধ্যে আমি প্রথম যে প্লেয়ারকে রাখবো সেটা হচ্ছে নাসিব রহমান। তো নাসিবকে তোমরা সকলেই চেনো, ইস্টবেঙ্গলের হয়ে বহু দিন ধরে রয়েছে এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু এই কেরালার অ্যাটাকিং মিডফিল্ডার করে। পুরো মাঝে মাঠটাকে তন্ময় এবং নাসিব থাকলে ইস্টবেঙ্গল যে কী লেভেলের পারফরমেন্স করে মিডফিল্ডে আমরা দেখেছি। তো অবশ্যই বিনো জর্জের অত্যন্ত পছন্দের প্লেয়ার কিন্তু এই নাসিব রহমান, এবং তাকে কিন্তু আমরা লাস্ট ইয়ার সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছিলাম কেরালার হয়ে, এবং এবছরও ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিক যে কয়েকটা ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচের টপ ক্লাস পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এই প্লেয়ারকে নাম্বার 10 পজিশনে খেলতে পারে, প্রয়োজনে গোল করতে পারে, গোল করাতে পারে। এবার প্লেয়ারকে সুযোগ দিতে হবে। একটা প্লেয়ার যখন 23 বছরে রয়েছে, লাস্ট 3 বছরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার যখন এখনও কন্ট্রাক্ট বাকি রয়েছে, এই ছোটোখাটো ব্যাপারে তাকে যদি অল্প বিস্তর গেম টাইম দেয়, আমি তো বলবো খুব ভালো হবে। এবং নাসিব কোয়ালিটি প্লেয়ার, যেরকম ভিষ্ণুকে গেম টাইম দেওয়ার পরে পরে ভিষ্ণু আমরা দেখেছিলাম যে একদম ইস্টবেঙ্গলের রেগুলার প্লেয়ার এবং সিনিয়র দলের প্লেয়িং 11-এ চলে এসেছে। নাসিবকেও যদি সুযোগ দেওয়া হয়, নাসিবও কিন্তু সেই পজিশানে খেলার মতন আদর্শ একটা অপশান হতে পারে। তো দেখা যাক অস্কার ব্রুসন আদেও সেই পজিশানে সুযোগ দেয় কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া আরও এক ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার রয়েছে,
হ্যাঁ, তার অনেক ইয়াং প্লেয়ার তাকে বলতে পারো, কিন্তু তার যে খেলার ধরন, তার যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। সেটা হচ্ছে 19 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার ভানলালপেকা গুইটে। তো গুইটের আমরা যদি কথা বলি, সে ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ পারফরমেন্স করছে। আমরা এই বছরই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে প্রথম 6টা ম্যাচে তাকে 4টে গোল করতে দেখেছিলাম এবং নেবে কিন্তু সুপার সাব হতেও দেখেছিলাম। প্রচুর গোল করেছে, গোল করিয়েছে। তো প্লেয়ারটা পারফেক্ট অ্যাটাকিং মিডিও না হলেও কিন্তু সে বক্স টু বক্স রোলে খেলতে পারে। তার বলের প্রতি কন্ট্রোল দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যারা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের খেলা দেখো বা বয়স ভিত্তিক দলের খেলা দেখো, সেখানে দেখবে যে ভানলালপেকার বলের প্রতি কন্ট্রোল কতটা, একদম সঠিক পাস দিতে পারে, বল হোল্ড করে খেলতে পারে, সামনে থ্রু বল দিতে পারে, সেট পিস নেওয়ার ক্ষমতা রয়েছে এবং সর্বোপরি প্লেয়ারটা নিজেও অনেক গোল করে ফেলেছে লাল হলুদ জার্সি গায়ে। তো এই প্লেয়ারও কিন্তু একটা অপশান হতে পারে। তোমরা যদি কেরালা ব্লাস্টার্সের দিকে তাকাও, সেখানে কোরোও কিন্তু এই ভানলালপেকা একই সাথে খেলেছে। কোরো এখন কেরালা ব্লাস্টার্সের রেগুলার প্লেয়ার, প্লেইং 11-এ তারা সে থাকে, গোল করে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে। তারও বয়স এই 19 বছর। তো কেরালা যদি তাদের প্লেয়ারকে সুযোগ দিতে পারে, 19-20 বছরের প্লেয়ারকে, ইস্টবেঙ্গলের কাছে তো দুটো অপশান রয়েছে। নাওরে মহেসিং যে কয়েকদিন খেলতে পারবে না, আমি তো বলবো যে পেকা গুইটে, সে আইএসএলও কার্লেস কোয়াদ্রাতের অধীনে খেলেছিল, তার আইএসএলের অভিজ্ঞতা রয়েছে এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং বিনো জর্জের পছন্দের প্লেয়ারদের মধ্যে গুইতে এবং এই নাসিব দুজন প্লেয়ারই কিন্তু খুব ভালো অপশান হিসাবে রয়েছে। তো এই দুজন প্লেয়ারকে যদি গেম টাইম দেওয়া যায়, আমি তো বলবো অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কারা রয়েছে তোমরা যদি ভাবো, সেখানে রয়েছে সল ক্রেসপো, সেখানে রয়েছে মোহাম্মদ রাশিদ, সেখানে রয়েছে মিগুয়েল ফিগুয়েরা। এরা বিদেশি প্লেয়াররা অপশানের মধ্যে রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেখানে জিকসান রয়েছে, সেখানে সৌভিক চক্রবর্তী রয়েছে। তো তাদের সাথে সাথে যদি এই দুজন প্লেয়ারকে তৈরিও করে নেওয়া যায়, হ্যাঁ আমি ধরে নিচ্ছি প্রথম থেকে মিগুয়েলকেই খেলাতে হবে, যেহেতু ময়েস খেলতে পারছে না। কোনো সময় কিন্তু যদি নাসিবকে খেলিয়ে দেওয়া হয়, তুরুপের তাস হয়ে উঠতে পারে এই প্লেয়াররা, কারণ নাসিবের ফিজিক্যাল এবিলিটি অনেক বেটার কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে। মিডফিল্ডে যথেষ্ট ভালো করতে পারে এবং প্লেয়ারটা করেওছে, প্রমাণ দিয়েছে। তো যদি একটু কোচ সুযোগ দেয়, আমি তো বলবো পেকা গুইটে এবং নাসিব ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান হতে পারে। তো দেখা যাক এই দুজন প্লেয়ারকে সুযোগ দেয় কিনা অস্কার ব্রুজন, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এরপরে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম 28 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার লালডেন ডিয়ালা, সে কিন্তু এফসি গোয়াতে যোগদান করছে। তো সেই মতোই কিন্তু গোয়ার তরফ থেকেও অফিসিয়াল আপডেট এসে গেছে। গোয়ার জার্সি গায়ে কিন্তু আসন্ন সিজনে তাকে আমরা খেলতে দেখব। তো এই ডিলটা কিন্তু অফিসিয়ালি ডান হয়ে গেছে। তো এরপর যদি আমরা একটুখানি চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলি, তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে চেন্নাইন এফসি কিন্তু যথেষ্ট ব্যস্ত ছিল তাদের দলকে ভালো তৈরি করার জন্য। ভারতীয় প্লেয়ারদের মধ্যে সেখানে ইমরান খানকে তারা সাইন করিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে আইএসএল এর অভিজ্ঞ প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরা এবং মোহাম্মদ আলী বেমামারকে সাইন করানো, এছাড়া নতুন দুজন বিদেশি প্লেয়ারকে সাইন করানো। টোটাল 5টা সাইনিং তাদের তরফ থেকে আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অলরেডি তারা এসে গেছে এবং দলের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে প্রথম দিন থেকে। এটা কিন্তু চেন্নাইয়ের জন্য যথেষ্ট ভালো। চেন্নাই ভালো প্লেয়ারদের নিয়েছে, 4 জন এখানে বিদেশি প্লেয়ার, এছাড়া কিন্তু সেখানে আরও 2 জন প্লেয়ার ছিল। এবার এখনও পর্যন্ত ড্যানিয়েল চিমাচুকুর কোনো খবর আমরা পাইনি যে চিমা আদেও চেন্নাইয়ের সঙ্গে রয়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। খুব সম্ভবত চিমা হয়তো বা চেন্নাইন এফসির সঙ্গে নেই, থাকলে তো এতদিনে প্র্যাকটিসে জয়েন করে ফেলতো। চিমা বাদে বাদবাকি সবাই কিন্তু প্র্যাকটিস করছে। কয়েকদিন শ্রমিক মিত্রাকে দেখা যায়নি, শ্রমিক মিত্রা সেও কিন্তু যোগদান করেছে, সেও কিন্তু দলের সঙ্গে ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে। তো ওভারঅল চেন্নাইন এফসি কিন্তু বেশ শক্তিশালীভাবেই আসছে, সেটা বলাই যায়। এছাড়া যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রাজ বাসফোরে, যাকে কিন্তু সাইন করানো হয়েছিল সুপার কাপের আগে। তো সেই প্লেয়ারও কিন্তু এই মুহূর্তে চেন্নাইন এফসি দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং চেন্নাইয়ের প্র্যাকটিসেও সে রয়েছে এবং এই সিজনটা তাকে কিন্তু আমরা চেন্নাইন এফসি জার্সি গায়ে খেলতে দেখব। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরুর তরফ থেকে অফিসিয়াল আপডেট এসেছে যে তাদের প্রত্যেকটা প্লেয়ার যারা এখনও পর্যন্ত দলে যুক্ত রয়েছে, তাদের স্যালারি বেশ কিছুটা কমানো হয়েছে শুধুমাত্র এই সিজনের জন্য। প্রত্যেকটা প্লেয়ারকে তারা ধন্যবাদ জানিয়েছে যে এই পরিস্থিতিতে ক্লাবের পাশে থাকার জন্য, সেটা কিন্তু অফিসিয়ালভাবে তারা জানিয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।